চুক্তির বিয়ে পর্ব ৫। আজ আমাদের বিয়ের ৮ মাস পূর্ণ হলো। তার মানে আর মাত্র ৪ মাস পর চুক্তি শেষ হয়ে যাবে, আর সাথে আমার চুক্তির বউয়ের অভিনয়ও। অভ্রের অফিসের শার্ট আয়রন করছি, তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তানিশার নাম ভেসে উঠল। তানিশা আমার কলেজ লাইফের ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড বললে ভুল হবে, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডও। কেউ কাউকে ছাড়া কিছুই বুঝতাম না। 2 মাস হলো ওর বিয়ে হয়েছে, লাভ ম্যারেজ হয়েছে ওর। ধ্যাত, পুরনো কথা ভাবতে গিয়ে ফোনটাই রিসিভ করা হলো না, তাই এবার আমিই ব্যাক করলাম। আমি বললাম, হ্যালো। তানিশা বলল, কী রে, বরকে পেয়ে আমাদের ভুলে গেলি? আমি বললাম, কী যে বলিস, তো কেমন আছিস? তানিশা বলল, এই তো ভালোই। পাভেল আমাকে খারাপ থাকতে দেবে বল? তোর কি খবর? অব্র তোকে নিশ্চয়ই অনেক ভালোবাসে। আমি কি বলবো বুঝতে পারছি না। তানিশা বলল, কী রে, চুপ করে গেলি কেন? এনি প্রবলেম? আমি বললাম, আরে ছাড় না, কিছু না। অব্র আমাকে অনেক ভালোবাসে, তুই কল্পনাও করতে পারবি না। জানি এটা মিথ্যা, তাও বললাম। তানিশা বলল, ভালো তো বাসতেই হবে। তুই তো তোর সব ভালোবাসা তোর ফিউচার বরের জন্য জমিয়ে রেখেছিলি। কলেজ লাইফে এত প্রপোজ পেয়ে তোর একটাই কথা ছিল, তোর সব ভালোবাসা শুধু তোর বরের জন্য, তাই না রে? আমি বললাম, তো তোরা কোথাও বেড়াতে যাচ্ছিস না? তানিশা বলল, ও শিট, ভুলেই গেছি তোকে বলতে। আমি আর পাভেল মহামায়াতে বেড়াতে যাচ্ছি, আর আমরা চাই তুই আর অব্র আমাদেরকে জয়েন কর। আমি নির্বাক হয়ে গেলাম। যার সাথে ৮ মাসে শপিং পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয়নি, আবার সেখানে মহামায়া তো কল্পনার বাহিরে। আমি বললাম, আসলে অব্রের অফিসে অনেক কাজ রে, এইবার তোরা ঘুরে আয়, আমরা পরের বার যাব। তানিশা বলল, দেখ, আমি তোর কোনো কথা শুনবো না, তুই অব্রকে ফোনটা দে, আমি বুঝিয়ে বলবো। আমি বললাম, প্লিজ দোস্ত, একটু বোঝার চেষ্টা কর। তানিশা বলল, ঠিক আছে, তাহলে আমরাও যাব না। এত কষ্ট করে প্ল্যানিং করলাম, আর তুই কি না যাবি না? আমি বললাম, দেখ, পাগলামি করবি না, পরিস্থিতি বুঝতে হবে তোকে। তানিশা বলল, এটা তুই বলছিস? যে তৃষা কলেজ লাইফে এত চঞ্চল ছিল, সে কিনা এখন সাংসারিক হয়ে গেছে? অ্যামেজিং, এত চেঞ্জ। আমি বললাম, আচ্ছা তানিশা, আমি তোর সাথে পরে কথা বলবো, অব্রের অফিসের সময় হয়ে গেছে। তানিশা বলল, ওকে, রাখছি, ভালো থাকিস। আমি বললাম, বাই, নিজেদের খেয়াল রাখবি। ঠিক তখনই অব্র চলে এলো। এসেই বলল, সেই কখন শার্টটা আয়রন করতে দিয়েছি, আর তুমি এখানে আড্ডা মারছো? আমি বললাম, না, আসলে আমার এক বন্ধু। অব্র বলল, ও বুঝেছি, আমি যেহেতু ইরাকে ভালোবাসি, তাই তুমিও তোমার লাইন সেটিং করে ফেলছো। আমি বললাম, দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। অব্র বলল, ভুল তো এতদিন বুঝতাম যে তুমি একটা ভদ্র পরিবারের মেয়ে, এখন তো দেখছি নিজের বর থাকতে অন্য কারোর সাথে অবৈধ প্রেম করছো। আমি বললাম, প্লিজ চুপ করুন। অব্র বলল, কি চুপ করব আমি? আর তো মাত্র 4 মাস, এরপর তুমি যার সাথে খুশি পীড়িত করবে। এখন আমার শার্টটা তাড়াতাড়ি আয়রন করে আমাকে উদ্ধার করো। এই বলে দ্রুত গতিতে রুম থেকে বেরিয়ে গেল। ছেলেটা আমাকে এত অপমান করে কি পায়? চুক্তির হলেও আমি তো ওর স্ত্রী। আমাকে ভালোবাসতে না পারলেও অন্তত ঘৃণা না করুক। ওর শার্টটা বিছানায় রেখে বারান্দায় চলে গেলাম। আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি, জীবনটা কেন এমন হলো? আমার সবচেয়ে বড় কষ্ট এটা নয় যে আমার বর আমাকে ভালোবাসে না, বা আমার সামনে অন্য একটা মেয়ের সাথে রাতের পর রাত কথা বলে কাটায়। কষ্ট তো এটাই, সকলের সামনে আমার সব কষ্ট লুকিয়ে সুখে থাকার অভিনয় করতে হয়, আর সবাই আমার এই অভিনয়কে বাস্তব ভাবে যে আসলেই আমি সুখে আছি। মাঝে মাঝে ইচ্ছে করে চিৎকার করে সবাইকে বলি, না, আমি সুখী নই, খুব কষ্টে আছি, আমি খুব কষ্টে আছি। কতদিন মাকে দেখিনি, খুব ইচ্ছে করে মায়ের কোলে মাথা রেখে নিজের সব কষ্টের কথা বলে ফেলি, পারি না আমি কাউকে কিছুই বলতে। বারান্দা থেকে দেখছি অব্র গাড়ি নিয়ে অফিসে চলে গেল। চোখের জল মুছে শাশুড়ি আম্মুর কাছে গেলাম। ওনার কাছে গেলে আমি আমার সব কষ্ট ভুলে যাই। গিয়ে দেখলাম উনি খুব খুশি। খুশির কারণ জানতে চাইলে উনি বললেন, পাশের বাসার ভাবির 1 ফুটফুটে ছেলে হয়েছে। উনি আমাকে সাথে নিয়ে বেবিটা দেখতে গেলেন। খুব
খুব কিউট বাবুটা। বাবুটাকে ঘিরে আজ তাদের বাসায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সত্যি এই নিষ্পাপ শিশুরাই পারে সবাইকে নিমিষেই আনন্দ দিতে। শাশুড়ি আম্মুর অনুরোধে বাবুটা কোলে নিলাম। অনুভূতিটা কেমন ঠিক বাসায় প্রকাশ করা যাবে না। বাবুটা আমার কোলে তার ছোট ছোট হাত পা নাড়িয়ে খেলছে, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এখন আমার মন খুব ভালো হয়ে গেছে। বাসায় ফেরার পর শাশুড়ি আম্মু আমার হাত ধরে বললেন, মামনি, তোমার কাছে একটা জিনিস চাই, দেবে? আমি বললাম, বলুন না মা, আপনার কি চাই? আম্মু বললেন, মা, আমি আর তোমার শ্বশুর আব্বু চাই তোমার কুল আলো করে আমার অভ্রেরও এমন এক ফুটফুটে সন্তান ঘরে আসুক। আমাদেরও তো ইচ্ছে করে একটা ছোট দাদুভাইয়ের সাথে খেলা করতে, বলো? ছেলে হোক আর মেয়ে হোক, একটা হলেই চলবে। কি দেবে তো? আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি কি শুনছি? আমি শাশুড়ি আম্মুর হাত ছেড়ে দৌড়ে রুমে চলে এলাম। কি বলবো ওনাদের? আমি যে কোনো দিন তাদের এই আশা পূরণ করতে পারবো না, কোনো দিন না। আমি তো আর মাত্র 4 মাস অভ্রের স্ত্রী, আর যে অভ্র আমাকে এত ঘৃণা করে, তার কাছে আমি কোন মুখে সন্তান চাইব? খুব কান্না পাচ্ছে আমার। বারবার মনে পড়ছে বাবুটা আমার কোলে খেলছিল। আমারও তো এমন একটা আদরের সন্তান হতে পারত, কিন্তু না, আমি তো কোনোদিন মা হওয়ার সুখ পাবো না। আর 4 মাস পর কোথায় আমার ঠাঁই হবে আমি তো সেটাও জানি না। তাহলে আমি কেন এইসব ভাবছি? না তৃষা, তুই অভ্রের চুক্তির বউ, আর চুক্তির বউদের এইসব ভাবতে নেই। আর এটাই তোর নিয়তি, তোকে শক্ত হতে হবে। অভ্রের সুখের দিকে তাকিয়ে তোকে তোর নিয়তিকে মেনে নিতেই হবে। হ্যাঁ, আমাকে পারতেই হবে। অভ্র আমাকে ভালোবাসে না তাতে কি, আমি তো ওকে ভালোবাসি। আর ওর সুখ যদি আমার চলে যাওয়ার মধ্যে থাকে, তবে আমি তাই করব। আর মাত্র 4 মাস আমাকে একইভাবে অভিনয় চালিয়ে যেতে হবে। আর বাবা মা হজে চলে গেলেই আমিও চলে যাব অজানার উদ্দেশ্যে। এরপর আমার অভ্র ইরাকে নিয়ে সুখে থাকবে, আর ইরা বাবা মায়ের ইচ্ছেটা পূরণ করতে পারবে। ততদিন আমি কোনো মতে তাদের ম্যানেজ করে নেব। রাতে অভ্র বাসায় এসে খাবার খেয়ে শুয়ে পড়ল। আমিও কাজ শেষ করে রুমে আসলাম। তখন যা দেখলাম, ভয় পেয়ে গেলাম। দেখলাম অভ্র আমার ফোনে কার সাথে যেন কথা বলছে। আমি এগিয়ে আসতে ফোনটা আমাকে দিয়ে হাসি মুখে বলল, নাও কথা বলো। চেয়ে দেখি তানিশার নাম্বার। চমকে উঠলাম, তানিশা উল্টাপাল্টা কিছু বলল না তো অভ্রকে? ভয়ে ভয়ে ফোনটা কানে দিলাম। হ্যালো, অভ্রের সাথে কথা বললাম রে। ও তো বলছে ও এখন ফ্রি, আর তুই চাইলে ও অফিস থেকে ছুটিও নিবে। নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। আর চোখে অভ্রের দিকে চেয়ে দেখলাম ও মুচকি হাসছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তানিশা বলল, আর শোন, কাল আমি আর তুই শপিং করব, রেডি থাকবি। এই বলে ফোন কেটে দিল তানিশা। অভ্রের কাছে গেলাম, গিয়ে বললাম, এইসবের মানে কি? আপনি ওর কাছে মিথ্যে বললেন কেন? অভ্র বলল, আমি তো মিথ্যা বলিনি। আমি বললাম, মানে? ও বলল, মানে খুব সোজা। তুমি আমার জন্য 8 মাস ধরে অভিনয় করে উপকার করছো, বিনিময়ে আমারও তো কিছু করা উচিত, তাই না? এমনিও আমি ফ্রিতে কাউকে দিয়ে কোনো কাজ করাই না। আমি বললাম, দেখুন, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। অভ্র বলল, এত কথা না বলে চুপ করে ঘুমাও। আর ওই ড্রয়ারে 10,000 টাকা আছে, কাল শপিং করতে লাগবে। আমি বললাম, দেখুন, আমি এতদিন যা করেছি সেগুলো মন থেকে করেছি। আপনার বাবা মাকে আমি নিজের বাবা মায়ের মতো ভালোবেসেছি। আর বিশ্বাস করুন, ওগুলো অভিনয় ছিল না। পিছন ফিরে দেখি অভ্র ঘুমিয়ে পড়েছে। তার মানে আমার কোনো কথাই শুনেনি। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে তানিশার সাথে শপিং মলে গেলাম। তানিশার নিজের জন্য আর আমার জন্য ম্যাচিং করে শাড়ি কিনলো। ওর এই অভ্যাসটা এখনও যায়নি। কলেজ লাইফেও সব কিছু ম্যাচ করে কিনতাম আমরা। যাই হোক, আমি শাশুড়ি আম্মু আর আব্বুর জন্যও জামা কিনলাম। তানিশা পাবেলের জন্য শার্ট কিনেছে। আমাকে বলল, কিরে, তুই অভ্রের জন্য কিছু নিবি না? তানিশার সামনে ইচ্ছে না থাকা সত্ত্বেও অভ্রের জন্য কালো রঙের একটা শার্ট কিনলাম। আমি জানি অভ্র জান গেলেও এটা পরবে না। শপিং শেষে বাসায় ফিরলাম।
আর মাত্র 2 দিন পর আমরা মহামায়ার উদ্দেশ্যে যাত্রা করব। শাশুড়ি আম্মুকে ওনাদের জন্য আনা গিফটটা দিতেই উনি বললেন, পাগলি মেয়ে, ঘুরতে তুই যাচ্ছিস, আমরা নই। শ্বশুর আব্বু বললেন, দেখতে হবে না বৌমাটা কার। এই কথায় সবাই হেসে দিল। আমি রুমে এসে অভ্রের জন্য কেনা শার্টটা আলমারিতে রেখে দিলাম। আমি জানি এটার স্থান এই আলমারি ছাড়া আর কোথাও হবে না। 2 দিন পর আজ আমরা মহামায়া যাব ট্রেনে করে। আমি যে শাড়িটা তানিশের সাথে ম্যাচ করে কিনেছিলাম সেটা পরলাম, আর অভ্র আমাকে অবাক করে দিয়ে আমার আনা শার্টটা পরলো। আমি হাঁ করে তাকিয়ে আছি দেখে অভ্র কাছে এসে বলল, আমি এই শার্টটা না পরলে তোমার ফ্রেন্ড সন্দেহ করত। এছাড়া অন্য কিছু ভাবার ভুল করো না। আমাদের সিট পাশাপাশি পড়েছে, আর তার বিপরীতে তানিশাদের সিট। ওরা দুজন খুব হেসে হেসে কথা বলছে, আর আমরা দুজন শুধু নীরব। নীরবতা ভেঙে আমি জিজ্ঞাসা করলাম, এরা কি জানে যে আপনি আমার সাথে ঘুরতে যাচ্ছেন? অভ্র বলল, সেটা তোমার না জানলেও চলবে। আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর দরকার নেই তোমার। চুপ করে বসে আছি, কি দরকার কারোর সাথে কথা বলে অপমানিত হওয়ার? কি মনে হয় অভ্র কি ভালো হয়ে গেছে, নাকি এটা শুধু ওর অভিনয়? এই সব প্রশ্নের উত্তর রিভিল হবে নেক্সট পার্টগুলোতে। টিল দেন, স্টে উইথ আস। আসসালামু আলাইকুম।